বাংলাদেশ সহ আরও ২৫টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ করার আগে সর্বোচ্চ ১৫,০০০ টাকা পর্যন্ত জামানত বা বন্ড জমা দিতে হবে। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়। পররাষ্ট্র দপ্তরের তালিকায় বাংলাদেশ ছাড়াও দক্ষিণ এশিয়ার আরও ২ দেশ নেপাল ও ভুটানও রয়েছে। এছাড়া আফ্রিকা ও লাতিন আমেরিকার বেশ কিছু দেশ অন্তর্ভুক্ত রয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, তালিকাভুক্ত দেশগুলোর পাসপোর্টধারী ব্যক্তিরা B1 বা B2 ভিসা পাওয়ার জন্য যোগ্য বিবেচিত হলে যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদন করতে পারবেন। তবে সেক্ষেত্রে আবেদনকারী ব্যক্তিকে ৫,০০০, ১০,০০০ অথবা $১৫,০০০ বন্ড জমা দিতে হবে। ভিসা সাক্ষাৎকারের সময় এই জামানতের পরিমাণ নির্ধারণ করা হবে। নতুন এই নীতি কার্যকর হবে আগামী ২১ জানুয়ারি থেকে। দেশে ফেরার পর উত্তরাঞ্চল দিয়েই ঢাকার বাইরে সফর শুরু করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ১১ জানুয়ারি ঢাকার বাইরে যাচ্ছেন তিনি, ফিরবেন ১৪ জানুয়ারি। এই সময় উত্তরের ৯টি জেলায় যাবেন তিনি। তার এই সফরের চূড়ান্ত করার সময়সূচি অনুযায়ী ১১ জানুয়ারি তিনি যাবেন টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও বগুড়ায়। পরদিন রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁও যাবেন। ১৩ জানুয়ারি ঠাকুরগাঁও থেকে পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট যাবেন। সেদিন রাতে ফিরবেন রংপুর। ১৪ জানুয়ারি রংপুর থেকে বগুড়া হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই সফরে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, আবু সাইদ, নানি তৈয়বা মজুমদার সহ জুলাই ও দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের কবর জিয়ারত ও দোয়া মাহফিলে যোগ দেবেন। জুলাই আন্দোলনে আহত নিহতদের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। এ বিষয়ে নির্বাচন কমিশন সফর সংশ্লিষ্ট জেলা প্রশাসক, জেলা ও উপজেলা নির্বাচন অফিসার বরাবর আবেদন করেছেন বিএনপি। দীর্ঘ ১৯ বছর পর বগুড়ায় যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ১১ জানুয়ারি তিনি বগুড়ায় যাবেন। বগুড়ায় তার আগমনকে ঘিরে সর্বত্র চলছে নানান প্রস্তুতি। বগুড়া ব্যুরো চিফ লতিফুল করিমের পাঠানো তথ্যচিত্র নিয়ে আতিকুর রহমান তিতাসের ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। দীর্ঘ ১৯ বছর পর জন্মভূমি বগুড়ায় আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ১১ জানুয়ারি বগুড়ায় আগমনকে ঘিরে সর্বত্র চলছে নানা প্রস্তুতি। তিনি যে বাড়িতে থাকবেন সেখানে চলছে ধোয়া মোছা আর রং করার শেষ মুহূর্তের কাজ। মায়ের মৃত্যুর কারণে কোনো কর্মসূচি না থাকলেও ১১ জানুয়ারি বগুড়ায় রাত্রিযাপন শেষে ১২ জানুয়ারি মা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আলতাফুন্নেসা খেলার মাঠে গণদোয়ায় অংশ নেবেন তিনি। প্রিয় নেতাকে দেখার জন্য অধীর আগ্রহে পথচেয়ে আছেন দলের নেতাকর্মী সহ সাধারণ মানুষ। সে বগুড়া আসতেছে, আগমন উপলক্ষে আমরা সবাই বগুড়াবাসীর পক্ষ থেকে আমি খুব খুশি। আরও আগে আসলে আরও ভালো হতো। যাই হোক, যেহেতু আসছে আরও ভালো, আমরা খুব খুশি, আমরা খুব আনন্দিত আছি। বগুড়া জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, নেতাকে বরণ করতে দলের পক্ষ থেকে সকল প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে। বগুড়া আসতেছে, আমরা সবাই বগুড়াবাসী খুব খুশি, আনন্দিত। আমরা তাকে নিয়ে আনন্দ করব। আমরা প্রত্যাশা করছি এই আগমন সুন্দর এবং সফল করার জন্য আপনাদের সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি। তিনি বগুড়ায় আসছেন ১১ তারিখের সোমবারটি আমরা পেয়েছি। আমরা এটুকু জানি যে রাত্রি যাপন তিনি বগুড়ায় করবেন। তারেক রহমান সর্বশেষ বগুড়ায় এসেছিলেন ২০০৬ সালের ২৪ ডিসেম্বর। তারপর এটাই তার প্রথম বগুড়ায় আগমন। দলের নেতাকর্মীরা মনে করছেন, বগুড়ার তৃণমূল নেতাকর্মী আর সাধারণ মানুষ নেতাকে এক নজর দেখতে আলতাফুন্নেসা খেলার মাঠ গণসমুদ্রে পরিণত হবে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। জামাতে ইসলামী ১-১১ স্বৈরাচারের সাথে আতাত করলেও বিএনপি কোনো আপোষ করেনি উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এখন তারাই আবার বিএনপির প্রতিপক্ষ হয়ে নির্বাচনে অংশ নিচ্ছে। স্থায়ী কমিটির অপর সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, নির্বাচনে অংশ না নিলে বিএনপি এবং খালেদা জিয়ার রাজনীতি থেকে হারিয়ে যাবে যারা বলেছে, তারাই আজ হারিয়ে গেছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। ইউসুফ আলীর রিপোর্ট। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জাতীয় প্রেস ক্লাবে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে জিয়া পরিষদ। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাজনৈতিক ফায়দা হাসিল করতে একটি দল বারবার ভিন্ন রূপ ধারণ করছে। অন্যান্য দলের নেতা কর্মীরা বিভিন্নভাবে আপোষ করেছে, যারা পালিয়ে গেছে তারাও আপোষ করেছে, যারা আজকে নির্বাচন করছে আমাদের সাথে তাদের মন্তব্য আমরা শুনেছি ১-১১। আপনারা যদি ফিরে যান, তাদের মন্তব্য ১-১১-এর পক্ষে ছিল, কিন্তু আপনারা বোধহয় ভুলে গেছেন, তারা কিন্তু ১-১১-এর সহায়ক ভূমিকা পালন করেছে। একমাত্র বেগম খালেদা জিয়া কোনো ধরনের কম্প্রোমাইজ করে। এই পরবর্তী সময়ে দীর্ঘ স্বৈরাচার ফ্যাসিস্টের বিরুদ্ধে
আমারও একজন ব্যক্তি এবং দল বিএনপি শুরু থেকে শেষ পতন পর্যন্ত জীবনের বিনিময়ে, নিজের জীবনের বিনিময়ে কোনো ধরনের আপোষ করেন না। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, যারা অন্যের ক্ষতি করতে চায় শেষ মুহূর্তে তারাই ক্ষতিগ্রস্ত হয়। কখনো মাথা নত করেননি নির্যাতনের কাছে, কখনো মাথা নত করেননি স্বৈরাচারের কাছে। তিনি জানতেন এই কাজগুলো করে তার নিজের জীবনকে তিনি বিপন্ন করছেন। অনেক এক্সপার্ট, অনেক রাজনৈতিক বিশ্লেষক, অনেক সুশীল সমাজ পত্র পত্রিকায় বিবৃতি দিয়েছিলেন বেগম খালেদা জিয়া ভুল সিদ্ধান্ত নিয়েছেন। আজকে বলতে দ্বিধা নেই, যারা বলেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া 86-88 স্বৈর শাসকের আয়োজনে সেই নির্বাচনে না গেলে রাজনীতি থেকে হারিয়ে যাবেন, তারা নিজেরাই আজ রাজনীতি থেকে হারিয়ে গেছে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। প্রশাসন একটি দলের প্রতি ঝুঁকে পড়েছে জানিয়ে জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে কিনা তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন জামাতে নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। সকালে রাজধানীতে জামাতে আমিরের রাজনৈতিক কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে এ শঙ্কা প্রকাশ করেন তিনি। বলেন, আবার পাতানো নির্বাচন হলে দেশ আবার ধ্বংসের দিকে যাবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ও নির্বাচন কমিশনকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ইইউকে জানানো হয়েছে আগামী নির্বাচন অবাধ ও নিরপেক্ষ প্রত্যাশা করে জামাত। এনসিপিকে 10টি আসন দেওয়ার খবর অসত্য জানিয়ে ডাক্তার তাহের বলেন, 11 দলীয় জোটের নির্বাচনী আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা শীঘ্রই দেওয়া হবে। আজকে অত্যন্ত প্রয়োজন হচ্ছে আগামী একটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচন। যদি আগামী নির্বাচনটি অবাধ এবং সুষ্ঠু না হয়, নিরপেক্ষ না হয়, তাহলে ক্রাইসিস কিন্তু শেষ হবে না, ক্রাইসিস আবার নতুন করে তৈরি হবে এবং এটা আরও গভীরতর হবে। আমরা এটা তাদেরকে স্পষ্ট বলেছি এবং আমরা আশঙ্কার কথা বলেছি। গত 1-2 সপ্তাহ ধরে বাংলাদেশে সরকার এবং আমাদের ল এনফোর্সিং অথরিটি যারা আছে, ইনক্লুডিং সেনাবাহিনী, যেভাবে একটি বিশেষ দলের প্রতি ঝুঁকে পড়েছে এবং প্রশাসন যেভাবে একটা দলের আনুগত্য দেখাচ্ছে, এতেই আশঙ্কা তৈরি হয়েছে যে আগামী নির্বাচনটি কি আবার পাতানো নির্বাচন হবে কিনা, অতীতের নির্বাচনগুলোর মতো। আমরা মনে করি এর ধরনের পাতানো নির্বাচন বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। আমরা ইলেকশন কমিশন, গভর্নমেন্ট এবং অল আদার ইনভলভ অথরিটির কাছে আবেদন করি, তারা যেন এখনই এ ব্যাপারে নিরপেক্ষ হয় এবং বাংলাদেশকে সেভ করার জন্য তারা ভূমিকা পালন করে। নির্বাচন কমিশনে চলছে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের তৃতীয় দিনের কার্যক্রম। সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন কার্যালয়ে শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিলের তৃতীয় দিনের কার্যক্রম। গতকাল মঙ্গলবার দ্বিতীয় দিনে আবেদন করেন 122 জন। গত 2 দিনে মোট আপিল জমা হয়েছে 164টি। প্রথম দিনে 42টি এবং দ্বিতীয় দিনে 122টি আপিল আবেদন জমা পড়েছে। এ পর্যন্ত মোট আপিল আবেদন জমা হয়েছে 164টি। আগামী 9 জানুয়ারি পর্যন্ত মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল করা যাবে। 18 জানুয়ারির মধ্যে নিষ্পত্তি হবে সব আপিলের। আমাদের জন্য সবচেয়ে বড় ডিফিকাল্টি ছিল এইবার অবজারভার সংস্থাগুলোকে নিবন্ধন করার সময় আমরা উই ওয়ার হ্যান্ডিক্যাপড। আমরা একটা কনস্ট্রেইন্ট ফেস করলাম। কনস্ট্রেইন্টটা হচ্ছে কি, গত 3টা নির্বাচনে, এই যে সাজানো নির্বাচনে বা বিতর্কিত নির্বাচনে, আনফর্চুনেটলি একটা গুড নাম্বার অফ সিটিজেন অবজারভেশন অর্গানাইজেশনস যারা ইনভলভ ছিলেন এবং যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করে নাই মর্মে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে, তাদেরকে আমরা নিবন্ধন দিতে পারিনি। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী মিফতা গালিব, যুক্ত হচ্ছে তার সাথে। গালিব, তৃতীয় দিনের মতো আপিল কার্যক্রমের কি খবর আছে আপনার কাছে, জানাবেন আমাদের।
নির্বাচন কমিশনে আসলে যাদের সারা বাংলাদেশের ৩০০ আসনে যেসব প্রার্থীদের আসলে মনোনয়ন বাতিল হয়েছে তাদের আজকে তৃতীয় দিনের মতো অ্যাপিল কার্যক্রমের তৃতীয় দিন চলছে। তো এখন পর্যন্ত আমরা সকাল থেকে যতটুকু জেনেছি ৬৭ জন প্রার্থী তারা তাদের আজকের মতো নির্বাচন কমিশনে আসেন এবং তাদের মনোনয়ন বাতিলের বিরুদ্ধে তারা নির্বাচন কমিশনে এসে তারা আপিল করেন এবং গতকাল পর্যন্ত মূলত ১২২ জন প্রার্থী তারা আসলে মূলত এই নির্বাচন কমিশনে এসে তারা সার্বিকভাবে তারা কমিশনকে তারা অবগত করে তারা মূলত তারা মনোনয়ন বাতিলের বিরুদ্ধে তারা আপিল করেছেন। তো এ পর্যন্ত প্রায় ১৮৯ জন প্রার্থী মূলত তারা নির্বাচন কমিশনে এসে তাদের প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে তারা করেছেন। এর আগে আপনাকে যদি একটু জানাতে চাই, কিছুক্ষণ আগে জামাত ইসলামী নায়েবে আমির ডক্টর আব্দুল মোহাম্মদ তাহেরের নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে আসেন। তারা সার্বিক আসলে নির্বাচন কমিশনের সারা দেশে লেভেল প্লেইং ফিল্ড এবং নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন এবং সুষ্ঠু নির্বাচনের আশঙ্কাকে ঘিরে তারা ৬ সদস্যের প্রতিনিধি দল মূলত তারা প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরউদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। তারা আসলে এখন পর্যন্ত তাদের বৈঠক চলছে। তো বৈঠকে আমরা যতটুকু জেনেছি যে তারা সার্বিক নির্বাচন যে আচরণবিধি এবং 1 মাস হাতে প্রায় 1 মাসের কিছু সময় বাকি আছে নির্বাচনকে, তবে মাঠ পর্যায়ে যে পরিমাণ লেভেল প্লেইং ফিল্ড থাকা দরকার সেই লেভেল প্লেইং ফিল্ড থাকছে না বলে তারা অভিযোগ করে। এছাড়া এবং তাদের প্রার্থীদের তারা ভিন্ন দলের বিভিন্ন প্রার্থীদের বিরুদ্ধে তারা বিভিন্ন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ সহ তারা বিভিন্ন নিয়ে মূলত তার প্রধান নির্বাচন কমিশনের সাথে আসেন। শাহিলি, আপনাকে আরেকটু যদি জানাতে চাই, সকালে অ্যালায়েন্স ফর ফেয়ার ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি AFED এর আয়োজনে এবং ইউরোপিয়ান পার্টনারশিপ ফর ডেমোক্রেসি EFD এর সহযোগিতায় ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে মূলত পাশে NGO বিষয়ক ব্যুরোতে একটি সুষ্ঠু নির্বাচন এবং সুষ্ঠু নির্বাচন সংক্রান্ত একটি বৈঠক হয়। সেখানে ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন। উপস্থিত থেকে তিনি মূলত জানিয়েছেন যে বিগত 16 বছরে আসলে যে নির্বাচন কার্যক্রম এবং গণতান্ত্রিক পন্থাকে যেভাবে ভেঙে দেওয়া হয়েছে সেই ভাঙাচোরা ট্রেনকে তারা গণতান্ত্রিক পর্যায়ে নিয়ে আসতে চান। তো সেখানে আসলে বেশ কয়েকজন ইউরোপীয় ইউনিয়ন সহ বেশ কয়েকজন অতিথি সেখানে ছিলেন। আমরা জেনেছি যে সেখানে আসলে সুইজারল্যান্ড দূতাবাস, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি এবং বেশ কয়েকজন আসলে প্রতিনিধি তারা মূলত এসে তারা জানানোর চেষ্টা করেছেন যে তারা আগামী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা মূলত পুরো বাংলাদেশে আসলে তারা অবজারভার তারা রেখে তারা পুরো নির্বাচন ব্যবস্থাকে তারা অবজার্ভ করার বিষয় তারা আসলে জানিয়েছেন। তো আমরা নির্বাচন কমিশনের তথ্য মতো আমরা যেটা জেনেছি 200-রও অধিক আসলে বিদেশি অবজারভার তারা আবেদন করেছেন। তো সব মিলিয়ে সার্বিক বিচার বিবেচনা এবং প্রেক্ষাপট চিন্তা করে মূলত 81টি সংস্থাকে, বিদেশি অবজারভার সংস্থাকে মূলত বৈধতা দিয়েছে তারা যাতে নির্বাচনে তারা মোটামুটি অবজার্ভ করতে পারে, তারা সামগ্রিক বিষয়ে যেন তারা সুষ্ঠু নির্বাচন এবং সুষ্ঠু নিরপেক্ষ এবং গণতান্ত্রিক পন্থায় নির্বাচন সম্পন্ন করতে তারা সার্বিক সহযোগিতা করতে তারা ইচ্ছুক। তো কমিশনও জানিয়েছেন যে তাদেরকে সর্বোচ্চ সহযোগিতার জায়গায় যাতে যেভাবে সহযোগিতা করে। প্রধান নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ আরেকটি বিষয় বলেছেন যে পোস্টাল ব্যালট এখন পর্যন্ত 15,33,000 মূলত পোস্টাল ব্যালটে আবেদন হয়েছে। তো এটিকে অনেক বড় চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন বলে তিনি মূলত গণ্য করেছেন এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এবং লেভেল প্লেইং ফিল্ড আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে তাদের কাছে অভিযোগ আসছে, অভিযোগের ভিত্তিতে তারা কাজ করছেন। তো এই ছিল শাহিলি আমার কাছে সর্বশেষ তথ্য। জামাত ইসলামী প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরউদ্দিনের সাথে সাক্ষাতের পর পরবর্তীতে আমরা আরও তথ্য জানাতে পারবো। শাহিলি, গালিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, নির্বাচন কমিশন থেকে তৃতীয় দিনের আপিল কার্যক্রমের সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মিফতা গালিব। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। 24 জুলাই আগস্টে আন্দোলন চলাকালীন ইন্টারনেট বন্ধ করে হত্যার নির্দেশ সহ 3 অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের মামলায় অভিযোগ গঠনের উপর শুনানির দিন পিছিয়ে 11 জানুয়ারি ঠিক করেছে ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ হয় এই বিচারিক কার্যক্রম।
এখন এই ট্রাইব্যুনালে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক ব্যক্তিকে গুলি করা সহ দুজনকে হত্যার মামলায় তদন্ত কর্মকর্তাকে জেরা করছেন আসামি পক্ষের আইনজীবীরা। অন্যদিকে ট্রাইব্যুনাল 2 কুষ্টিয়ার 6 জনকে হত্যাসহ 3 অভিযোগে আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ 4 আসামির মামলায় ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্য নেওয়া হচ্ছে। এরপর এই ট্রাইব্যুনালেই জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় তদন্ত কর্মকর্তার দ্বিতীয় দিনের জেরা অনুষ্ঠিত হবে। সকালে এসব মামলায় গ্রেপ্তার 8 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। সারা দেশে জেকে বসা শীত হাড় কাঁপানো শীতের তীব্রতা আগামী 5 দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিস জানায়, দেশের 44 জেলার উপর দিয়ে বর্তমানে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি আরও কয়েকদিন স্থায়ী হতে পারে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয় 6.7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্টে দেখুন বিস্তারিত। দেশের 44 জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, প্রচণ্ড শীতের কারণে সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে। আবহাওয়া অফিস জানায়, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার, লক্ষ্মীপুর এবং কুমিল্লা জেলা সহ রাজশাহী, রংপুর, খুলনা এবং বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। উত্তরের সীমান্তবর্তী জেলা নওগাঁয় আজ দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। জেলার বদলগাছি উপজেলা রেকর্ড করায় তাপমাত্রায় 6.7 বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে প্রায় 4.5 ডিগ্রি। তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে উত্তরের হিমেল বাতাস শীতকে বাড়িয়ে তুলছে কয়েক গুণ। দিনে ঠিকমতো দেখা মিলছে না সূর্যের। ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে থাকছে চারপাশ। যানবাহনগুলো চলছে হেডলাইট জ্বালিয়ে। কুড়িগ্রামে উত্তরীয় হিমেল হাওয়ার দাপটে জেকে বসেছে শীত। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকছে চারদিক। শীতের তীব্রতায় চরম ভোগান্তিতে পড়েছে মানুষজন। তাপমাত্রা কমতে থাকায় বেড়েছে শীতের তীব্রতা। সকাল 6টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 8.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। গত কয়েকদিন থেকে কুড়িগ্রামের আকাশে সূর্যের দেখা মেলেনি। কুয়াশা ও শীতের তীব্রতার সঙ্গে উত্তরীয় হিমেল হাওয়া বয়ে যাওয়ায় বিপাকে পড়েছে কৃষি শ্রমিক ও খেটে খাওয়া মানুষগুলো। কুয়াশার কারণে আমরা গাড়ি চালাতে পারি না, আমরা কি করি খাবো। টানা 2 দিন চুয়াডাঙ্গায় মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। হিমশীতল ঠান্ডা বাতাস আর কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রতিদিনই কমছে তাপমাত্রা। তীব্র শীতের কাছে অসহায় হয়ে পড়েছে সব শ্রেণী পেশার মানুষ। সকাল 9টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 6.9 ডিগ্রি সেলসিয়াস। সারা দেশের মতো মাদারীপুরেও দিন দিন বাড়ছে শীতের তীব্রতা। হিমেল বাতাস আর ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। ঘন কুয়াশার কারণে যানবাহন নিরাপত্তার জন্য হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে পারছেন না মানুষজন। আজ মাদারীপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.8 ডিগ্রি সেলসিয়াস। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। বিশ্ব আলোচিত সীমান্তে কিশোরী ফেলানী হত্যার 15 বছর আজ। 2011 সালের আজকের এই দিনে ভারতীয় রক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয় নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের কিশোরী ফেলানী। দীর্ঘ 4.5 ঘণ্টা কাঁটাতারে ঝুলে থাকে ফেলানীর মৃতদেহ। বিগত আওয়ামী লীগ সরকারের কারণে খুনির বিচার হয়নি বলে অভিযোগ তার পরিবারের। প্রতিনিধি লতিফুর রহমান লিঙ্কনের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন SM আরিফ। 2011 সালের 7 জানুয়ারি ফুলবাড়ীর অনন্তপুর সীমান্ত দিয়ে বাড়িতে ফেরার পথে ভারতীয় বিএসএফের গুলিতে নির্মমভাবে মৃত্যু হয় কিশোরী ফেলানীর। তার নিথর দেহ কাঁটাতারের উপর ঝুলে থাকে দীর্ঘ 4.5 ঘণ্টা। এ ঘটনায় বিশ্বব্যাপী তোলপাড় শুরু হলে 2013 সালের 13 আগস্ট ভারতের কোচবিহারে জেনারেল সিকিউরিটি ফোর্সেস কোর্টে ফেলানী হত্যা মামলার বিচার শুরু হয়। বিএসএফের এই কোর্টে সাক্ষী নেন ফেলানীর বাবা নূর ইসলাম ও মামা হানিফ। ওই বছরের 6 সেপ্টেম্বর আসামি অমিয় ঘোষকে খালাস দেয় বিএসএফের বিশেষ কোর্ট। পরে রায় প্রত্যাখ্যান করে পুনর্বিবেচনার দাবি জানায় ফেলানীর বাবা। 2015 সালের 2 জুলাই এ আদালত পুনরায় অমিয় ঘোষকে খালাস দেয়। রায়ের পরে একই বছর 14 জুলাই ভারতের মানবাধিকার সুরক্ষা মঞ্চ মাসুম ফেলানীর বাবার পক্ষে দেশটির সুপ্রিম কোর্টে রিট পিটিশন করে। ওই বছর 6 অক্টোবর রিট শুনানি শুরু হয়। পরবর্তীতে আরও কয়েক দফা শুনানির দিন ধার্য থাকলেও বিভিন্ন কারণে তা সম্পন্ন হয়নি আজও। আমি আজ বিচার পাইনি, এখন আমি বিচার অপেক্ষা আছি, সেই ফেলানি বিচারটা আমি পাবো। আমি এখনো শুনতেছি কাঁটাতারে মানুষ অনেক মারা যাইতেছে সীমান্তে। যে সরকার আসুক
এই বিচারটা ঝুলে না থাকে দ্রুত করে এই বিচারটা জানি উনারা করে দেয়, ফেলানি বিচারটা আগে। মেয়ের হত্যাকারীর বিচার না পেয়ে হতাশ ফেলানির পরিবার। তাদের অভিযোগ, বিগত আওয়ামী লীগ সরকারের অবহেলায় মেয়ে হত্যার বিচার থেকে বঞ্চিত তারা। আমার ফেলানির বিচার যেন হয়, আমার ফেলানির বিচারটা হইলে তাহলে আমার মতো কারো সন্তান আর ওই কাঁটাতারের মধ্যে গুলি খেয়ে ঝুলে থাকবে না। দীর্ঘ সময়েও ফেলানি হত্যার বিচার না পেয়ে হতাশা জানান এলাকাবাসী। গ্রামবাসী হিসেবে আমাদের দাবি যাতে আমরা সঠিক বিচার পাই, এবং বর্ডারে যে এখনো পর্যন্ত নির্মমভাবে যে মায়ের বুক খালি হইতেছে এটা যেন আর না হয়। এই বিচারটা ইন্ডিয়াতেও ঝুলতেছে, কিন্তু এটার কোনো সমাধান হয় না। আমরা চাই যে এটার সুষ্ঠু একটা বিচার হোক, আমরা হত্যাকারী শাস্তি চাই। ফেলানি হত্যার বিচার ভারতের আন্তরিকতার অভাবে হচ্ছে না বলে জানালেন এই আইনজীবী। এই ফেলানি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং দায়ী যে সদস্য, বিএসএফ সদস্য, তাকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক। এবং আমি মনে করি যে ফেলানি হত্যার যদি সুষ্ঠু বিচার হয় তাহলে সীমান্ত হত্যা অনেকাংশে কমে যাবে। এস.এম. আরিফ, মাই টিভি। গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সার্ভিস লাইনে গড়ে ওঠা ময়লার ভাগাড়ের জন্য চরম ভোগান্তিতে পড়েছেন পৌরবাসী ও পথচারীরা। দুর্গন্ধ আর নোংরা পরিবেশে জনস্বাস্থ্য ঝুঁকির মুখে পড়লেও দীর্ঘদিন ধরে কার্যকর উদ্যোগ দেখা যায়নি কালিয়াকৈর পৌরসভায়। বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি এ.কে.এম. শিশির। গাজীপুরের কালিয়াকৈরের ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ সহ গুরুত্বপূর্ণ সার্ভিস লাইনে জমে উঠেছে ময়লার বিশাল বাগার। প্রতিদিন এই পথ ব্যবহারকারী ও স্থানীয় বাসিন্দারা পড়েছেন চরম দুর্ভোগে। দুর্গন্ধে চলাচল কঠিন হয়ে পড়ছে, বাড়ছে রোগবালের আশঙ্কা ও মহাসড়কে দুর্ঘটনা। সার্ভিস লাইনের পাশে স্তূপ করে রাখা ময়লা ও নোংরা পানিতে মশামাছির উপদ্রব বেড়েছে। নাকে রুমাল চেপে চলাচল করছে মানুষ। পৌরসভার অবহেলার কারণেই এই সমস্যার সৃষ্টি হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। বলার কারণে মনে হয় রাস্তা, মেন রাস্তা দাও যেতে পারি না, এই রাস্তা দাও যেতে পারি না। আপনার যাওয়ার মতো কোনো সিস্টেম না, ট্রেনের মধ্যে যাওয়া লাগে, রাস্তা দিয়ে তো পুরাটাই বন্ধ। বমি আহে, আবার রাস্তাঘাট বন্ধ। রাস্তার পরিবেশ নষ্ট হইতেছে, এলাকা দূষিত হইতেছে, বাচ্চাগুলো আমাদের কষ্ট হইতেছে। সমস্যা গন্ধ, তারপরে আপনার মানুষের চলাফেরার সমস্যা, গাড়ি অ্যাক্সিডেন্ট, গাড়ি খারাই থাই আনে, নানান সমস্যা। অনেক একটা ব্যাড স্মেল আসে, আর মানে পরীক্ষা দিতে যাওয়ার সময় হচ্ছে বমি বমি পায়, তারপর মানে অসুস্থ, মানে একটা অস্বস্তি ফিল হয়। আর এদিকে পৌরসভার পক্ষ থেকে ময়লা সরার কোনো ব্যবস্থা না থাকায় রাস্তায় ময়লা ফেলছেন বলে দাবি করেছেন এই ইজারাদার। গাড়ির লোক যারা ময়লা নিয়ে যায় তাকে বলছি যে আপনারা এই জায়গা খালি করে দেন, অথবা গাড়ি যে ময়লা নিয়ে যান তারা কই রাস্তায় ফালান। তবে বিষয়টি নিয়ে পৌর প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলার এই কর্মকর্তা। তারা হচ্ছে একটা হয়তোবা সুযোগের সদ্ব্যবহার করছে অন্য কোনোভাবে। তো আমরা বিষয়টি আমরা নিজেদের মানে ওয়াকিবহাল হলাম এবং আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব এবং এই জায়গাটার প্রাথমিকভাবে তদন্ত করে এটা পরিষ্কার করার একটা ব্যবস্থা করছি। এ.কে.এম. শিশির, মাই টিভি, গাজীপুর। টাঙ্গাইল জেলার চরাঞ্চল সহ অনেক জায়গায় বাড়ছে তামাক চাষ, আর তামাকের রাজত্বে হারিয়ে যেতে বসেছে অন্যান্য ফসলের চাষাবাদ। জেলায় এবার প্রায় 233 হেক্টর জমিতে হচ্ছে তামাক চাষ, যা গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। তামাক চাষে নিরুৎসাহিত করতে করা হচ্ছে উঠান বৈঠক, কৃষিতে প্রণোদনা দেওয়া হচ্ছে বলেও জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বিস্তারিত প্রতিনিধি মোহাম্মদ আনিস খানের পাঠানো প্রতিবেদনে জানাচ্ছেন মিফতাক আলী। 90-এর দশকে নদী ভাঙনে বিলীন হয়ে যায় চরের অধিকাংশ ফসলি জমি। বাঁধ নির্মাণের ফলে কমে যায় যমুনার ভাঙন। জেগে ওঠা চরে আবাদি এসব জমি ফিরে পেলেও চরাঞ্চলের কৃষকরা আর ফিরেনি ধানসহ অন্যান্য অর্থকরী ফসলে। অভিযোগ উঠেছে বহুজাতিক তামাকজাত কোম্পানির প্রলোভন এবং অধিক মুনাফার আশায় তামাক চাষে আগ্রহী হয়ে উঠেছেন এই অঞ্চলের কৃষকেরা। জেলার সদর চরাঞ্চল কালীহাতি, ভূঁইয়াপুর, গোপালপুর ও নাগরপুরে এইবার 233 হেক্টর জমিতে তামাক চাষ হচ্ছে, যা গত বছরের তুলনায় চাষ বেড়েছে প্রায় দ্বিগুণ। বালি মাটি তেমন একটা সুবিধা হয় না, এই জন্য এবার তামাক লাগাইছি। বালি মাটিতে কিছু হয় না, ওই তামাকে আবাদ করি আমরা, তামাক বেশ মোটামুটি ভালো। এই বছর আমি তামাক চাষ করছি, আমি আশাবাদী এই চাষে আমার লাভবান হবে। কমছে জমির উর্বরতা এবং বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। বিশেষজ্ঞদের মতে তামাক ব্যবহারের ফলে মুখে ক্যান্সার, উচ্চ রক্তচাপে ব্রেন স্ট্রোক ও হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি বাড়ে। একইভাবে অতিরিক্ত সার ও কীটনাশক ব্যবহারে জীববৈচিত্র্য ও পরিবেশের জন্য বাড়ছে মারাত্মক ঝুঁকি। তামাক বুনছে, এখানে আমি পরিচর্যা করি, দেখাশোনা করি,
দেখে যেটা লাগে দেই। ধানের লাভবান কম হয়, এই তামাকে একটু লাভ বেশি হয়। তামাক চাষে নিরুৎসাহিত করতে উঠান বৈঠকের পাশাপাশি কৃষি খাতে প্রণোদনা দেওয়া হচ্ছে বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তামাক চাষে তারা যাতে ঝুঁকে না পড়ে এই জন্য আমরা পেঁয়াজ, গম এই সমস্ত ফসলের আমরা প্রণোদনা দিয়ে এই তামাক চাষিদেরকে আমাদের কৃষিভিত্তিক যে ফসলগুলো আছে সেখানে আমরা নিয়ে আসার জন্য উদ্বুদ্ধ করছি এবং এই ব্যাপারে আমরা কাজ করছি। সংশ্লিষ্ট অধিদপ্তরের মাধ্যমে প্রণোদনা এবং মনিটরিং করা গেলে তামাক চাষে নিরুৎসাহিত করা যাবে বলে মন্তব্য এলাকাবাসীর। মিফতা গালিব, মাই টিভি। কুমিল্লার মুরাদনগর উপজেলার সড়ক বিভাগের রাস্তা করতে গিয়ে কৃষি জমি ও বাড়িঘর থেকে জোরপূর্ব কমাটি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। অথচ সড়ক বিভাগের কর্মকর্তা জানিয়েছেন রাস্তার মাটি কেনার অর্থ বরাদ্দ আছে। কৃষকদের অভিযোগ ক্ষতিপূরণ না দিয়ে অন্যের ওপর দায় চাপিয়ে পালিয়ে যান ঠিকাদার। প্রতিনিধি কায়ুম পাটোয়ারির তথ্যচিত্রে তামান্না সাদিকার প্রতিবেদন। কুমিল্লার মুরাদনগর উপজেলার ইলিয়টগঞ্জ, মুরাদনগর, রামচন্দ্রপুর, বাঞ্চারামপুর সড়কের 12 কিলোমিটার রাস্তা মেরামত করছে সড়ক বিভাগ। দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানে এই সড়ক নির্মাণের কাজ পান। এতে ব্যয় হবে 75 কোটি 34 লক্ষ টাকা, আর মাটি কেনার জন্য বরাদ্দ আছে প্রায় 2 কোটি 97 লক্ষ টাকা। স্থানীয়দের অভিযোগ, রাস্তার পাশে জমির মালিকদের না জানিয়ে সেখান থেকে মাটি কেটে রাস্তায় ফেলছে ঠিকাদার, যার প্রভাব পড়ছে কৃষি জমিতে। এছাড়া দেয়া হচ্ছে না কোনো ক্ষতিপূরণ। কোটি টাকা বাজেট আছে, গাড়ি থেকে তার গাড়িতে মাটি না ফালাইবে, ফালানোর পরে তার রাস্তার কাজ করবো। আমরা জানিও না, আমরা আরসি বাধা দিয়েও রাখতে পারি না। যে জায়গাতে মাটি কেটে নিছে এটা আমাদের নিজস্ব জায়গা। কিনা নিছে না, তারা জোর করে নিছে। তারা কিনা নিবে করতে, কিনা নিলে তো গিরিশ করে টেহাও দিলে লাগছে, কাকারে টেহাও দিছে না, তারা জোর করে নিছে। জনগণ, আমরা পাবলিক, আমরা ধর কিছু কর্মচার ক্ষমতা না, পুরোটাই দুর্নীতি করছে। জোরপূর্বক মাটি কেটে নেয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার। আমি কালকে আসবো, আইলে আমরা কথা কইন, ঠিক আছে। এদিকে সড়ক বিভাগ বলছে কৃষি জমি থেকে মালিকদের না জানিয়ে মাটি দেওয়ার দায় ঠিকাদারের। ঠিকাদার কোত্থেকে মাল এনে দিব সেটা তো আমার দেখার বিষয় না। তাহলে আমার সাইডে যে মালটা আসছে, মালটা কোয়ালিটি সম্পর্কে কিনা, কোয়ান্টিটি ঠিক আছে কিনা, এই জিনিসগুলো দেখার দায়িত্ব আমার। ক্ষতিপূরণদের পাশাপাশি ঠিকাদারের শাস্তির দাবি জানিয়েছে স্থানীয় কৃষকেরা। তামান্না সাদিকা, মাই টিভি নিউজ ডেস্ক।